প্রথম ধাপে ৮৭ উপজেলায় নির্বাচন ১০ মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ইসির। ভুল আসামি জাহ আলমকে আজই মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশ। তার বিরুদ্ধে দুদকের ২৬টি মামলা প্রত্যাহার, আরেকটি জজমিয়া নাটক, মন্তব্য উচ্চ আদালতের। পরীক্ষা শুরুর পর ফাঁসের নামে এসএসসির প্রশ্ন ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা, পরীক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ, কঠোর অবস্থানের কথা জানালেন শিক্ষামন্ত্রী। খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। এবং নদী দখলকারীদের সংসদ নির্বাচনের অযোগ্য ঘোষণা করে হাইকোর্টের রায়। উচ্চ আদালতের নির্দেশের ২.৫ বছর পর কাল শুরু হচ্ছে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছে আমি এস এম ইকবাল এবং আমি ইমদাদুল হক। রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ৮৭টি উপজেলায় প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং আর প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি। বিকেলে ইসিবি সচিবালয়ে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। ৫ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপ ২৪ মার্চ, চতুর্থ ধাপ ৩১ মার্চ এবং পঞ্চম ধাপ অনুষ্ঠিত হবে ১৮ জন। এছাড়া জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ। সব রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশ নেবে বলে প্রত্যাশা করেন কমিশন সচিব। এদিকে সকালে নির্বাচন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার মাহবুব তালুকদার বলেন, কোনো চাপের কাছে নয়, উপজেলা নির্বাচনে বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। পঞ্চম উপজেলা নির্বাচন অতি সন্নিকটে। এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা কেবল অগ্রণী ভূমিকা নয়, সামগ্রিক ভূমিকা পালন করবেন। এই নির্বাচনে কোনো প্রকার চাপ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের গণতন্ত্রের অভিযাত্রার জন্য স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আপনাদের সাহসিকতার সঙ্গে স্বীয় বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। ভুল আসামি হিসেবে দীর্ঘ ৩ বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন পাটকল শ্রমিক জাহ আলম। আজকের মধ্যে তাকে মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ভুল স্বীকার করে তার বিরুদ্ধে হওয়া ২৬টি মামলা প্রত্যাহারে আবেদন করার পর মুক্তির এই আদেশ দেন উচ্চ আদালত। এ সময় তদন্তে ভুল হওয়ায় দুদকের কড়া সমালোচনা করে বিষয়টিকে জজমিয়া নাটকের সাথে তুলনা করেছেন আদালত। একই সাথে নির্দোষ জাহ আলমকে আজই মুক্তির নির্দেশ দিয়েছেন। ৩ বছর ধরে জেলের ঘানি টানছেন জাহ আলম। অভিযোগ, সোনালী ব্যাংকের প্রায় ১৮.৫ কোটি টাকা আত্মসাৎ। ৩৩টি মামলার এই আসামি দিনের পর দিন আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও ভ্রুক্ষেপ করেনি কেউই। মামলার প্রকৃত আসামির নাম আবু সালেক হলেও জেল খাটতে হচ্ছে নিরপরাধ জাহ আলমকে। জাহ আলমের এমন অমানবিক কারাবাসের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশিত হলে জন্ম দেয় ব্যাপক চাঞ্চল্যের। দুদক ও সংশ্লিষ্টদের ডেকে পাঠান আদালত। রোববার আদালতে হাজির হয়ে জাহ আলমের বিরুদ্ধে ২৬টি মামলা প্রত্যাহারের আবেদন জানায় দুদক। পরে শুনানি শেষে আদালত জাহ আলমকে মুক্তির আদেশ দেন। দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে। এ ধরনের ঘটনাকে জজমিয়া কাহিনীর সাথে তুলনা করে আদালত প্রশ্ন করেন, এতে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কারা জড়িত তা খতিয়ে দেখতে দুদক আইনজীবীকে নির্দেশ দেন আদালত। দুদক আইনজীবী দাবি করেন, এ ঘটনায় তাদের কোনো গাফিলতি নেই। ৩৩টা মামলায় আবু সালেক নামে একজনের নাম আসলো এবং এটা ইনভেস্টিগেশনের সময় দেখা গেল দুটো নাম পাশাপাশি আসছে, আবু সালেক এন্ড জাহ আলম। আমরা সবকিছু লিখিত আকারে, ফ্যাক্টস আকারে আদালতে দাখিল করব। আদালতের রুল শুনানি হওয়ার পরে আদালত ডিসাইড করবে আমার লাইবিলিটি কতটুকু, কম্পেনসেশন কি আমার হবে না ব্যাংক অফিসিয়ালসের হবে। আইনজীবীরা জানিয়েছেন, বিনা অপরাধে কারাগারে থাকায় জাহ আলমকে ক্ষতিপূরণ দেয়া রাষ্ট্রের দায়িত্ব। মামলা চূড়ান্ত বিচারে সেটিও নির্ধারিত হবে।
এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে জাহালমের মুক্তির অপেক্ষায় রয়েছেন তার স্বজনরা। 3 বছর পরে আজকে জাহালম বিনা অপরাধে বিনা দোষে জেল কেটে আসতেছে। সবার মনে খুব কষ্ট এবং খুবই কষ্ট, কান্নাকাটি বাসায়। মানে একটা মানুষ মারা গেলে যেমন আবেগ, সেরকম আবেগ আমার বাড়িতে আজকে। আদালতের আদেশ পৌঁছানোর পরপরই তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষা শুরুর পর ফেসবুকে এইচএসসির প্রশ্ন ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা দ্বিতীয় পত্রের নৈর্বৃত্তিকের প্রশ্ন পোস্ট করে চক্রটি। এনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এসব বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। একই সঙ্গে তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। এ যেন প্রশ্ন বেচা কেনার এক অভিনব বাজার, যেখানে প্রশ্ন প্রতি দাম হাঁকানো হচ্ছে 700 থেকে 800 টাকা। এই পেজটি 100% গ্যারান্টি ও চ্যালেঞ্জ দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার দাবি করছে। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় এই পেজে প্রশ্ন পোস্ট করা হয়। পরীক্ষা শেষে হুবহু মিল পাওয়া যায় পোস্ট করা প্রশ্নের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবক। এটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক, পড়ার চাইতে বেশি মোবাইল নিয়ে ব্যস্ত। প্রশ্নটা না ফাঁস হয়, কারণ বিভ্রান্ত হয়, এদের মন ছোট হয়ে যায়, এদের তো পড়াশোনার প্রতি এরা আগ্রহটা হারিয়ে ফেলে। আমরা সবসময় 12 মাসে যারা পড়াশোনা করি, তো এই পড়াশোনার পরে যদি প্রশ্ন তারা পেয়ে থাকে, অন্য কেউ প্রশ্ন পায় থাকে, তাহলে এটা আসলেও কষ্টকর। এদিকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রের বিষয় শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। পরীক্ষার দ্বিতীয় দিন সরেজমিনে দেখা যায় কোনো কোনো কেন্দ্রে এই নির্দেশনা মানতে ঢিলেমি ভাব। কেন্দ্রের 200 গজের মধ্যে সবার প্রবেশ নিষেধ করা হলেও কেন্দ্রের ভেতরেই দেখা যায় অনেককে। এ বিষয়ে কেন্দ্র সচিব বলেন, এই বিষয়ে আমি জানি না, এই বিষয়ে এমন ঘটনা না এবং ঘটার কথা না। আরও কঠোর হব, যেহেতু বোর্ডের নির্দেশিকা আছে এবং আজকের তথ্য দিয়ে বোর্ড কর্মকর্তাকে আমরা দিয়ে দিচ্ছি। এদিকে সকালে রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী আবারও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানান। নজরদারি সব জায়গায় আছে, তাতে আমরা বিশ্বাস করি যে প্রশ্ন ফাঁস বা নকল এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারবো, কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন সেখানে। এছাড়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজনগর উপজেলার পূর্ব কদমহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 9 জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মোবাইল সহ পঙ্কজ দেব নামে একজনকে আটক করা হয়। পরে তাকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করে। এদিকে এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের 7টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে মাদারীপুরে সহকারী কেন্দ্র সচিব সহ 6 জন এবং চাঁদপুরে 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে ভুক্তভোগী পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শনিবার এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রামের 7টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে রোববার সকালে নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান শাহিদা ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে আগামী 3 দিনের মধ্যে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন এবং ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে যে 2টি কেন্দ্রে এই সমস্যাটা হয়েছে, এই 2টি কেন্দ্রে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে গতকালকের পরীক্ষা তাদের যে একটু ত্রুটি হয়েছে সেটা নিয়ে তারা যাতে উদ্বিগ্ন না হয়। 7টি কেন্দ্রে কেন্দ্র সচিবদের শোকজ করেছি, ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি, 3 দিনের মধ্যে তারা এই ব্যাখ্যার জবাব দেবেন। মাদারীপুরে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে সহকারী কেন্দ্র সচিব সহ 6 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সকালে খাসিরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সহকারী সচিব আবুল কালাম মোল্লা, প্রধান শিক্ষক হেমায়েত হোসেন, হল সুপার সালাউদ্দিন, সেলিম মিয়া, সহকারী শিক্ষক এমদাদ ও সমতল গাইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন জেলা প্রশাসক।
গতকাল বাংলা প্রথম পত্র পরীক্ষায় কেন্দ্রটিতে 180 জন পরীক্ষার্থীকে 2018 সালের পুরনো সিলেবাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে পরীক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রটিতে দায়িত্বরত 6 জনকে অব্যাহতি দেওয়া হয়। যারা দায়িত্ব ছিল কেন্দ্র সহকারী কেন্দ্র সচিব, হল সুপার এবং যারা পক্ষ পরিদর্শক ছিল তাদের অবশ্যই গাফিলতি ছিল, কারণ তাদের গাফিলতির কারণেই 3 ঘন্টা যাবত এই পরীক্ষার্থীরা ভুল প্রশ্নে তারা পরীক্ষা দিয়েছে। এদিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে চাঁদপুরের 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন। বর্তমান সরকারের বিকেলে সংসদে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় ভুক্তভোগী পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিবেচনা করা হবে। আমরা অবশ্যই তা বিবেচনা করব। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। বগুড়ায় অধিকাংশ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, চিকিৎসক ও ওষুধ সংকটে বাড়ছে ভোগান্তি। খাদ্যে ভেজাল রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে সকালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ভেজালের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বানও জানান। কেবল নিম্নমানের রেস্তোরাঁই নয়, বেশি লাভের আশায় নামি দামি রেস্তোরাঁতেও খাদ্যে মেশানো হচ্ছে ভেজাল। এই অবস্থায় ভেজাল রোধে সরকারের কঠোর অবস্থানে দেশব্যাপী চলছে অভিযান। প্রতিদিনই জরিমানার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাও। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, এটা বন্ধ করতে হবে। ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি, এবং সেই কর্তৃপক্ষের সাথে আমাদের এই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ করবার জন্য যে সমস্ত মন্ত্রণালয় সম্পর্কিত সব নিয়েই কিন্তু আমরা এই কর্তৃপক্ষটা করে দিয়েছি। এই সময় সরকার প্রধান নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, আপৎকালীন সময়ে খাদ্য মজুদে সরকার সাইলো ও গুদাম গড়ে তুলছে। কোনো আপৎকালীন সময় আমার কত খাদ্যের প্রয়োজন হতে পারে সেই হিসাব মতো যেন আমি মজুদ রাখতে পারি। নতুন আধুনিক প্রযুক্তি সম্পন্ন সাইলো আমরা করে যাচ্ছি, যেখানে হয়তো 2-3 বছর পর্যন্ত আমার চাল ভালো থাকবে। কোনো বন্যা বা কোনো কিছু হলে আমার দেশে আর কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না। সরকার পুষ্টিকর খাবারে বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পুষ্টিকর খাদ্যটার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আমাদের ধানের সাথে যেন পুষ্টি সম্পন্ন ধান হয় সেটাও আমরা কিন্তু সংযোগ করে দিচ্ছি, সেভাবে রিসার্চ করে করা হচ্ছে। যার ফলে আমি সবাইকে এটুকু বলবো যে ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছেই, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। এর আগে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমার তারিখ দুপক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে যে দিন নির্ধারণ করা হয়েছে সেটি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে বিবাদমান দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। তবে ইজতেমা কে পরিচালনা করবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আসন্ন ইজতেমায় মাওলানা সাদ আসবেন কিনা তা নিয়ে পরবর্তীতে আলোচনা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। 15, 16, 17 আগামী ইজতেমাটা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সেই ডেটই নির্ধারিত রয়েছে এবং কিভাবে হবে এটার বিস্তারিত আলোচনা চলছে। পরিচালনার বিষয় টুকটাক কিছু যে ঝামেলা আছে এইটা নিষ্পন্ন করার জন্য দুই পক্ষের দুজন করে লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা এখন ধর্ম মন্ত্রণালয়ে বসবেন। আমরা কিছু লোক ওনাদের মিটাতে পারে, ওনাদেরটাই হবে। যদি ওনাদের মধ্যে কোনো কোন রকম মতৈক্য থাকে, অনৈক্য থাকে, তাহলে সেটাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। নদী দখলকারীদের ঋণ না দিতে ও সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে রায় দিয়েছেন হাইকোর্ট। তুরাগ নদ দখল নিয়ে করা এক রিটের রায়ে এই আদেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আদালত রায়ে বলেন, নদী রক্ষা ও নদীর উন্নয়নে নদী কমিশন বাধ্য থাকবে, আর নদী কমিশনকে সহায়তা করবে পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো।
আদালত নদীকে লিগ্যাল পার্সন হিসেবেও ঘোষণা করেছেন। আদালত 4টি মৌলিক সিদ্ধান্ত দিয়েছেন। একটি হলো পাবলিক ট্রাস্ট, দ্বিতীয় হলো নদী কমিশনকে বাংলাদেশের নদ নদী রক্ষার জন্য অভিভাবক হিসেবে ঘোষণা করেছেন। আরেকটি হলো তুরাগ নদীকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছেন। আর একটি হলো যে কমিশনকে সকল দায় দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। এদিকে অর্থ ছাড় সহ নানা জটিলতা ও উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর অবশেষে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে কর্ণফুলী নদীর উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। অভিযানের সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। কর্ণফুলীকে সচল রাখতে অবৈধ দখলদারদের উচ্ছেদের বিকল্প নেই বলে মনে করেন নদী গবেষকরা। আর ভূমিমন্ত্রী আশা করছেন অর্থ সমস্যার সমাধান হওয়ায় উচ্ছেদ কার্যক্রম সফল হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দখল আর দূষণে বিপর্যস্ত দেশের কর্ণফুলী নদী কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে নদীর দুপাশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। 2014 সালে কর্ণফুলী নদীর 2 তীরে সীমানা নির্ধারণের কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। জরিপের কাজ শেষে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। প্রতিবেদনটি আদালতে দাখিল করলে 2016 সালের 16 আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ কর্ণফুলীকে দখলমুক্ত করতে 90 দিনের সময় বেঁধে দেয়। এরপর উচ্ছেদ অভিযান চালাতে টাকার জন্য কয়েকবার ভূমি মন্ত্রণালয়ে চিঠি দিলেও তেমন কোনো সাড়া মেলেনি। তবে অর্থ বরাদ্দ ছাড়ে এবার মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার থেকে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামের সকল জনসাধারণ, সরকারের বিভিন্ন পর্যায়ে, রাজনৈতিক মহল, সকল জায়গা থেকে কিন্তু আমাদের একটি সমর্থন রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে চট্টগ্রামের যে লাইফলাইন সে কর্ণফুলী নদীকে আমরা রিকভার করতে পারবো। অর্থনীতির চাকা সচল রাখতে কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কোনো বিকল্প নেই বলে জানান এই নদী গবেষক। বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি আমরা সচল রাখতে চাই, চট্টগ্রামকে যদি বাসযোগ্য রাখতে চাই বাণিজ্যের রাজধানী হিসেবে, অবশ্যই কর্ণফুলী নদীকে দখল এবং দূষণমুক্ত করতে হবে। ভূমিমন্ত্রী জানান উচ্ছেদে কাউকেই ছাড় দেওয়া হবে না। কে কি বাধা দেবে আমাদের সেটা বিষয় না, সরকারের সিদ্ধান্ত সুপ্রিম। সুতরাং আমরা এই ব্যাপারে একেবারে স্ট্রিক্ট। দীর্ঘদিন পর শুরু হতে যাওয়া উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনাহীন কর্ণফুলী তীর প্রতিষ্ঠা আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা চট্টগ্রামবাসীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কর্ণফুলী নদীর উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামীকালের কার্যক্রম নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামের বেরিনার্স সড়ক এলাকা থেকে যোগ দিচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। যাচ্ছি তার কাছে। ধন্যবাদ ইমদাদ। দেশের লাইফলাইন বলে খ্যাত চট্টগ্রামের কর্ণফুলী নদী, কিন্তু বর্তমানে কর্ণফুলী নদী দখল আর দূষণে অনেকটাই বিপর্যস্ত। প্রতিদিনই কর্ণফুলী নদীর কিছু না কোনো অংশই কিন্তু দখল হয়ে যাচ্ছে। বারবার চেষ্টার পরও কিন্তু কর্ণফুলী নদীর যে অবৈধ দখল তা কিন্তু কোনোভাবেই উচ্ছেদ করা সম্ভব হয়নি। নানা আইনি জটিলতা যেমন ছিল, সেক্ষেত্রে অর্থ ছাড়েরও একটি বিষয় ছিল। তবে সব কিছু ছাপিয়ে আগামীকাল থেকে কিন্তু কর্ণফুলী নদীর দুই পাশে যে অবৈধ দখল রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযানে নামবে জেলা প্রশাসন। আজকে এই বিষয়ে কথা বলতে আমার সাথে আছেন 3 জন অতিথি। তো সেক্ষেত্রে আজকে আমরা কথা বলবো কর্ণফুলী নদীর বিভিন্ন বিষয় নিয়ে। আমি প্রথমেই যাচ্ছি আলিউর রহমানের কাছে। তিনি নদী ও খাল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক। আমরা দেখেছি দখলের আর দূষণে অনেকটাই বিপর্যস্ত কর্ণফুলী নদী, কিন্তু কিভাবে দিনে দিনে এতগুলো দখল হয়ে গেল কর্ণফুলী নদী? আসলে বাংলাদেশের অর্থনীতির 70% কর্ণফুলী নদী তথা চট্টগ্রাম বন্দরকে ঘিরে প্রবাহিত হয়। যেহেতু দেশের বৃহত্তম একটা আর্থিক লেনদেনে কর্ণফুলীর তীরকেই ঘিরে হয়ে থাকে, সেই হিসেবে এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যেমন বেশি এবং টাকা পয়সার লেনদেনও হয় বেশি। সেই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তি তারা বন্দরের নির্লিপ্ততার সুযোগ নিয়ে কর্ণফুলীর তীরের যে মূল্যবান সম্পত্তি অথবা জায়গা আছে সেটা দীর্ঘদিন থেকে দখল করে চলে এসছে। 90-এর দশকের পরে সেটা প্রতিযোগিতামূলকভাবে হয়ে গেছে। আমরা এত আন্দোলন, মানববন্ধন এবং বিভিন্ন সভা সেমিনার করার পরও দখল কমেনি, দিন দিন বেড়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যেহেতু বন্দর মোহনা থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত এই কর্ণফুলী নদীর যে মূল্যবান অংশ সেটার মালিক হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন প্রায় 2500 একর সম্পত্তি রয়েছে। এই সম্পত্তির মধ্যে মাত্র চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন আছে 975 একর সম্পত্তি। তাহলে আপনি দেখেন প্রায় 1500-এরও বেশি সম্পত্তি
চট্টগ্রাম বন্দর জানে না কোথায় কিভাবে আছে। মালিক যদি কথা না বলে, মালিক যদি নিজের সম্পত্তির জন্য ডাক না দেয়, তাহলে কেই সম্পত্তি রক্ষা করবে? আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করে আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি, কর্ণফুলীকে রক্ষা করতে হলে প্রথমে এর উভয় তীরের দখল উচ্ছেদ করতে হবে এবং নদী শাসন বলতে যে কথাটা, কর্ণফুলী নদীর উভয় তীরকে নান্দনিকভাবে সংরক্ষণ এবং সেটা পরিচালন করতে হবে। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে আবার। আমরা এখন কথা বলবো খাতুনগঞ্জ ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের সাথে। আসলে খাতুনগঞ্জ তো আপনারা ব্যবসা করছেন, আপনাদের পাশেই হচ্ছে কর্ণফুলী নদী। এক্ষেত্রে কর্ণফুলী নদী দখলের কারণে ব্যবসার ক্ষেত্রে কি ধরনের ক্ষতি হয়েছে? হ্যাঁ, আসলে একটু আগে আমরা যেটা শুনেছি, কর্ণফুলী নদীতে 2010 সালে একটা মামলার কারণে 2015 সালে উচ্ছেদের জন্য 2182 জনকে তালিকা করেছিল। আমরা আশা করেছিলাম কর্ণফুলীর অবৈধ দখলদার উচ্ছেদ হবে। এই চাকতাইখাল, কর্ণফুলীর তীরে আমরা যেখানে বসে আছি, চাকতাইখালের মোহনায় এ দিয়েই বাংলাদেশের প্রত্যন্ত নৌবন্দরগুলোতে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। বাংলাদেশের অর্থনীতির দেশের বৃহত্তম পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জ। চাকতাই খাতুনগঞ্জের অধিকাংশ ব্যবসা এই খাল দিয়ে হয়ে থাকে, কিন্তু ভরাটের কারণে, অবৈধ দখলের কারণে এই ব্যবসাটা ধীরে ধীরে স্থমিত হয়ে গেছে। এমনকি দেশের অর্থনীতির উপর বিশাল বিরূপ প্রভাব পড়েছে। আমরা আশা করছিলাম 2016 সালে যখন এই রায়টা হয়, 16 আগস্ট, আমরা আশা করছিলাম এটি উচ্ছেদ হলে আবার পুনরায় ফিরে পাবে কর্ণফুলী তার অতীতের গৌরব। কিন্তু না, দুর্ভাগ্য হলো আইনি জটিলতা বা সরকারের নিরবতার কারণে আজকে দিন দিন এরা বেড়ে গেছে। আমরা যেখানে বসে কথা বলছি, এটা আমার মনে হয় কর্ণফুলী থেকে প্রায় 100-150 মিটার ভিতরে একটা নদীর মাঝখানে আমরা এখানে কথা বলছি। এটা 2010 সালে যখন কর্ণফুলী নদীতে বন্দর ড্রেজিং করার উদ্যোগ নেয়, তখন আমরা মনে করছিলাম তাহলে কিছুটা আমরা কর্ণফুলীর সেই গৌরব ফিরে পাবো। কিন্তু না, যারা ড্রেজিং করেছে, ড্রেজিংয়ের নামে পুরো কর্ণফুলীটা ভরাট করে দিয়ে চলে গেছে। দেশের অর্থনীতির সিংহদ্বার, যেখান থেকে বাংলাদেশের রেভিনিউ আহরণ হয়, সেই বন্দরটার রক্ষার জন্য পরিবেশবাদী সহ সারা বিশ্বের অনেকের দাবি ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, সরকারি প্রশাসনিক যথাযথ উদ্যোগ না থাকায় এবং কার্যকর না থাকায় দিন দিন এই দখল প্রতিযোগিতা বেড়ে গেছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম খাতুনগঞ্জ ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের সাথে। এখন আমরা কথা বলবো আসলে এই কর্ণফুলী নদীতে 30 বছর ধরে যিনি বোট চালাচ্ছেন, আসলে তার কাছেই জানতে চাই, আপনি 30 বছর আগে আর আজকে কেমন দেখছেন এই কর্ণফুলী নদীকে? আগে অনেক গভীর ছিল, বড় ছিল, এখন ভরে গেছে। এক্ষেত্রে আগে কেমন ছিল কর্ণফুলী নদী? আগে অনেক বড় ছিল, গভীর ছিল, এখন তো পানি ছড়তেছে না। মানে কি জোয়ার হর্ন ছাড়া আমরা গাড়ি বিটতে পারতেছি না। আর এখন কি সমস্যা হচ্ছে কর্ণফুলী নদী দখল? এখন তো অনেক খারাপ হয়ে গেছে, ভরে গেছে সব। কি ধরনের সমস্যা হয় আপনাদের? আমরা জোয়ারে অনসার ঢুকতে পারি না, এরপরে গাড়ি বসে থাকতে হয়, সময় মতো বাইরে দিতে পারি না, এই অবস্থা আর কি। ধন্যবাদ। আমরা একজন মাঝির সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন কর্ণফুলী নদী দখলের কারণে নানা সমস্যার কথা। আমরা আবার আসছি কর্ণফুলী নদী ও খাল রক্ষা কমিটির সাধারণ সম্পাদকের কাছে। আসলে আগামীকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে, সেক্ষেত্রে উচ্ছেদের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ। আমরা জেলা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছিলাম যে উচ্ছেদ প্রক্রিয়া শুরু না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আদালত অবমাননার যে বিষয়টি সেটা আমরা মহামান্য হাইকোর্টের নজরে আনব। এরই ধারাবাহিকতায় আমাদের চট্টগ্রামের মন্ত্রী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেব, উনি কালকে এটা আনুষ্ঠানিকভাবে অনেকটা উদ্বোধনের মতো করে গেছেন। আগামীকাল সোমবার থেকে সেটা উচ্ছেদের কাজ যেটা সেটা শুরু হচ্ছে। এক্ষেত্রে একটা শঙ্কা আছে, জেলা প্রশাসন বলছে আমরা এখনও উচ্ছেদের যে পূর্ণাঙ্গ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য যে অর্থের প্রয়োজন সেটা এখনও ছাড় পায়নি। আমাদেরকে আশ্বাস দিয়েছে মাননীয় ভূমিমন্ত্রী, উনি অর্থের সংস্থান করবেন। আমাদের দাবি হচ্ছে যেভাবেই হোক বাংলাদেশ সরকারের কাছে 1 কোটি টাকা কোনো টাকা নয়, এবং এটার জন্য যদি 10 কোটি টাকাও লাগে সেটা চট্টগ্রাম বন্দরকে বললে এবং চট্টগ্রাম বন্দরের সম্পত্তি এবং জেলা প্রশাসন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এই 4টা সংস্থা একসাথে মিলে কর্ণফুলীকে রক্ষা করতেই হবে। না হয় আমরা আসছি। খুব সংক্ষেপে যদি বলেন কি প্রত্যাশা করছেন আগামীকালের উচ্ছেদ অভিযান থেকে? ধন্যবাদ। আসলে আগামীকাল আমরা আশা করছি, যেহেতু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন অত্যন্ত প্রশংসনীয়। উনি 2010 সালে উনি ঘোষণা করে গেছেন চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদী রক্ষা করবেন। ওনার এই আগামীকাল ভূমিমন্ত্রী জনাব সাহেব
আসাদুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বে যেই ওয়ার্কটি কাজটি শুরু হবে সেটা আমি মনে করি শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে কমিটমেন্টের প্রতিফলন। সুতরাং আমরা এটাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আসলে কথা বলছিলাম কর্ণফুলী নদীর বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমার সাথে যারা অতিথি আছেন তারা বলছিলেন, তো সবাই প্রত্যাশা করছেন আগামীকাল থেকে যে উচ্ছেদ শুরু হবে সেটা অনেকটা যথাযথভাবে শুরু করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কর্ণফুলী নদীর বিভিন্ন বিষয় নিয়ে এখানকার সর্বশেষ খবর। এমদাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। দুপুরে চট্টগ্রামের আদালত ভবন এলাকায় ভূমি অধিগ্রহণ অফিসের LA শাখার আকস্মিক পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। এ সময় কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নানা সমস্যার কথা শোনেন তিনি। তাৎক্ষণিকভাবে ভূমি অধিগ্রহণ শাখার এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ায় তাকে সতর্ক করা হয়। ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীতি বন্ধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান মন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সহ ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলার সময় আরও থাকছে। আন্তর্জাতিক মাতৃভাষা সহ বিভিন্ন দিবস সামনে রেখে বাজার ধরতে ব্যস্ত ফুল চাষিরা। ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাওয়ার প্রত্যাশা। গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে, কিন্তু বগুড়ায় অধিকাংশ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে রোগীদের সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। চিকিৎসক ও হেলথ কেয়ার প্রোভাইডারদের সময় মতো না আসা এবং ওষুধ সংকটই এর প্রধান কারণ বলে মনে করছেন ভুক্তভোগীরা। সিভিল সার্জন বলছেন, অবকাঠামো এবং স্টাফ সংকট দূর হলে মিলবে সমাধান। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কমিউনিটি ক্লিনিক চলার সময়সূচিতে গাবতলী উপজেলার চকবোচায় এবং চকসদু কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেল একটিতে চিকিৎসা চলছে, অন্যটিতে ছুটিতে রয়েছেন হেলথ কেয়ার প্রোভাইডার। আবার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে গিয়ে দেখা গেল 4 জন স্টাফের মধ্যে রয়েছেন 2 জন। এসব চিকিৎসা সেবা কেন্দ্রে আসা রোগীদের অভিযোগের অন্ত নেই চিকিৎসা সেবা নিয়ে। ডাক্তার আসে না, তারপর ওষুধও পাওয়া যায় না। একজন চিকিৎসক সপ্তাহে যদি একদিন আসতো বা 2 দিন আসতে পারতো, তাহলে আমার মনে হয় যে উদ্দেশ্যে কমিউনিটি সেন্টার করা হয়েছে এটার মানে সফলতা হতো। যদি গাইনি ডাক্তার বা বড় ডাক্তার থাকে সপ্তাহে একদিন, তাহলে একটু সুবিধা হয় বড় বড় অসুখগুলো দেখাতে। ক্লিনিকগুলো জনমুখী না হওয়ার পেছনে স্বাস্থ্য বিভাগে নিয়োজিত স্বাস্থ্য সেবা প্রদানকারীর সংখ্যা অপ্রতুল, তাদের অনিয়মিতভাবে আসা এবং ওষুধের স্বল্পতাকে দায়ী করেন জনপ্রতিনিধিরা। প্রধান মন্ত্রণালয় হচ্ছে ঔষধ আর ডাক্তার, যার জন্য আমরা এই কমিউনিটি ক্লিনিকটা সেভাবে পরিচালনা করতে পারতেছি না। মানুষের সেবা আরও বেশি নিশ্চিত করার জন্য একজন করে MBBS ডাক্তার দরকার, আর আরও ওষুধের সরবরাহ করা দরকার আছে এবং স্বাস্থ্যকর্মী বাড়ানোর প্রয়োজন। হেলথ কেয়ার প্রোভাইডারদের প্রশিক্ষণ এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রসূতি মায়ের সেবা প্রদানকারী ডাক্তার নার্স নিয়োগ দিলে কেন্দ্রগুলো আরও সেবা বান্ধব হবে বলে মনে করেন জেলার শীর্ষ এ স্বাস্থ্য কর্মকর্তা। সব জায়গায় যদি একজন করে মিডওয়াইফ থাকতো, তাহলে আমরা এই কমিউনিটি ক্লিনিকে আমরা 24 ঘন্টা অথবা দিনের বেলায় আমরা এখানে ডেলিভারি সুবিধাটা রাখতে পারতাম। তাহলে হতো কি, গর্ভবতী মায়েরা এখান থেকে সেবা পেতেন। জেলাতে 363টি কমিউনিটি ক্লিনিকে একজন করে হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছেন। তাকে ঝাড়ু দেয়া থেকে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করতে হচ্ছে। আর 110টি ইউনিয়ন সেবা কেন্দ্রে 110 জন MBBS ডাক্তারের বিপরীতে রয়েছেন মাত্র 23 জন ডাক্তার। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। চট্টগ্রামে বাস মাইক্রোবাস সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 15 জন। সকালে পটিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পটিয়ায় বয়ারদিঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে গুরুতর 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে একজনের মৃত্যু হয়। এদিকে কুমিল্লায় লাকসামে সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 2 জন, গাজীপুরের ট্রাক চাপায় 1 স্কুল ছাত্র এবং দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। নোয়াখালীতে নিখোঁজের 14 ঘন্টা পর হাত পা বাঁধা অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। সকালে সুবর্ণচর উপজেলা
চর ক্লার্ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজারে যায় এসএসসি পরীক্ষার্থী নূর মাওলা বাদশা। এরপর থেকে নিখোঁজ ছিল সে। আজ সকালে বাড়ির পাশের একটি খাল পাড়ে হাত পা বাঁধা অবস্থায় বাদশাকে উদ্ধার করেন স্বজনরা। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। চাঁদপুরে চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইসমাইল হোসেন এবং ভোরে কুমিল্লার চান্দিনা থেকে দেবনাথকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 47 ভরি স্বর্ণ, 224 ভরি রূপার গহনা, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত বছরের 18 জানুয়ারি চাঁদপুর শহরের মাদ্রাসা সড়কে সাইফুল ইসলামের বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়। নারীদের সামাজিক অধিকার নিশ্চিতের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। দুপুরে নারায়ণগঞ্জের ররদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। যে আমরা নারী হয়ে জন্মাই বলে জন্মের সঙ্গে সঙ্গেই বলে দেওয়া হয় যে তুমি নারী হয়ে জন্মেছো, কাজে এই অধিকারগুলি তুমি আর পাবে না। আমাদের দেশে নারীর জন্য যে আইন রয়েছে সেই আইনে এখন পর্যন্ত সেই বৈষম্য রয়ে গেছে। লিভ অ্যান্ড লেট লিভ, নিজেও বাঁচবো, অন্যকেও বাঁচতে দিতে হবে। মানবাধিকারের জন্য কিন্তু এর থেকে বড় কোনো কিছু আর হতে পারে না। পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারির বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। দিবসগুলোতে ফুলের ব্যাপক চাহিদা থাকায় দাম ভালো পাওয়ার আশা তাদের। আর ফলন ভালো পেতে কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে বসন্ত, আর কদিন পরই ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই ঝিনাইদহ সদর, কালীগঞ্জ ও কোটচাঁদপুরের বিভিন্ন গ্রামের মাঠের পর মাঠে এখন কৃষকের ব্যস্ততা। তারা চাষ করছেন গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা ও লিলিয়াম ফুল। 3টি দিবসের বাজার ধরতে দিনরাত পরিশ্রম করছেন এখানকার ফুল চাষিরা। জমিতে সার, সেচ প্রদান, আগাছা দমন, কীটনাশক প্রয়োগ করছেন তারা। সারা বছর ফুল উৎপাদন করলেও বসন্ত, ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি বাজার ধরাটাই থাকে চাষিদের মূল লক্ষ্য। এই 3টি দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ লোকসানের হিসেব মেলান তারা। চাষিরা বলছেন, দাম ভালো পেলে এবারও লাভের মুখ দেখবেন তারা। প্রতি 100 টাকা বিক্রি করতে পারলে 50 থেকে 60 হাজার থাকবে। সামনে মনে করেন আমরা 150-200 টাকার বাজার আশা করছি, আর এখন বর্তমানে 100 টাকা 120 টাকা বিক্রি হচ্ছে। পয়লা ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি এবং ভালোবাসা দিবস, এজন্য এখন বাড়তি একটু পরিচর্যা করছি আর কি। এখন গোলাপটা আপনার 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা। আপনার ভালোবাসা দিবস বা 21শে ফেব্রুয়ারি আসলে এটা 8 টাকা, 10 টাকা, 12 টাকা, 7 টাকা নিম্ন দাম পাওয়া যায়। এদিকে কৃষি বিভাগ বলছে, উৎপাদন ভালো করতে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা কৃষকদেরকে বিশেষ করে উৎপাদন প্রযুক্তি এবং আমাদের যে মার্কেট লিঙ্কেজ এ সম্পর্কেও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর জেলার বিভিন্ন উপজেলায় 382 হেক্টর জমিতে ফুল চাষ করা হচ্ছে। সময় সংবাদ, ঝিনাইদহ। কিশোরগঞ্জ 1 আসনের পুনর্নির্বাচনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা ডাক্তার জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই শেষে রোববার সকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার মোর্শেদ চৌধুরী। একই সঙ্গে গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মোস্তাইন বিল্লাহের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। গত 30শে ডিসেম্বর নির্বাচনে আসনটিতে জয় পান সৈয়দ আশরাফুল ইসলাম। তবে শপথ গ্রহণের আগেই গত 3রা জানুয়ারি তার মৃত্যুতে পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী 28শে ফেব্রুয়ারি পুনর্নির্বাচনের ভোট গ্রহণ হবে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এই মানববন্ধন করা হয়। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।
এ সময় থানায় মামলা দায়ের করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও জানান তারা। গত মঙ্গলবার সংবাদ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলামিন হোসেন হলের সিট নিতে গেলে ছাত্রলীগ নেতা জয়ের হামলার শিকার হন বলে অভিযোগ করেন তারা। এ সময় বাধা দিলে সাংবাদিক সৌম্য সরকারও হামলার শিকার হন। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মৌলভীবাজারের হাইলহাওরের বাইক্যাবিল মাছের পাশাপাশি এখন পাখিদেরও অভয়াশ্রম। প্রতিদিন হাজার হাজার মাইল দূর থেকে এসে ভিড় করছে অসংখ্য পরিযায়ী পাখি। সকাল সন্ধ্যা অতিথি ও স্থানীয় পাখির উড়াউড়ি আর কলকাকুলিতে মুখর বাইক্যাবিলটি হয়ে উঠেছে পাখির এক রাজ্য। তবে পাখির খাদ্য সংকট, শিকারীর তৎপরতা ও আবাসন পরিবর্তনের কারণে দিন দিন কমে আসছে পাখির উপস্থিতি। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবির রিপোর্ট। শীতের শুরুতেই ঝাঁক বেঁধে বিলে আসে পরিযায়ী পাখিরা। বিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু এদেরই অবাধ বিচরণ। ডানা ঝাপটানো শব্দে চঞ্চলতায় ভরে উঠেছে নির্জন বিলের প্রান্তর। আকাশে মালা গাচ্ছে ঝাঁক বাঁধা ছোট বড় পাখি। রাত কিংবা ভোর অথবা দিনের সোনালি রোদ গায়ে মেখে বেগুনি কালেম, সরালি, বানিহাঁস সহ নাম না জানা অসংখ্য পাখির জলকেলি বিলের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কয়েক গুণ। আর এই অপরূপ সৌন্দর্য উপভোগে পাখি ও প্রকৃতিপ্রেমীদের বেড়ানোর অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই বাইক্যাবিল। খাদ্য ও আবাসন সংকটের পাশাপাশি শিকারীদের তৎপরতার কারণে পাখিদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা দর্শনার্থীদের। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, 3 প্রকার 4 প্রকার পাখি দেখছি। অন্যবার যখন আসছিলাম তখন আমরা অনেক সুন্দর সুন্দর পাখি দেখছিলাম, এবার এই পাখিগুলো নাই। প্রায় 1 কিলোমিটার রাস্তা অত্যন্ত ভাঙ্গাচোরা, এটা যদি আর একটু বেটার করা যাইতো তাহলে আমার মনে হয় যে পর্যটনের সংখ্যা আরো বাড়বে। জেলা প্রশাসন বলছে বাইক্যাবিলকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। বাইক্যাবিলে যাওয়ার ব্যাপারে যে রাস্তাঘাটের সমস্যা সেই বিষয়ে জেলা প্রশাসন ওয়াকিবল আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা সে বিষয়গুলো আমাদের নজরে আছে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাইক্যাবিল সহ আশেপাশের 170 হেক্টর আয়তনের এলাকাকে পাখির অস্থায়ী অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। গত বছরের পাখি শুমারি অনুযায়ী 10,712টি পাখির অস্তিত্ব পাওয়া গেছে এই বাইক্যাবিলে। প্রতি শীতেই 40 প্রজাতির দেশি বিদেশি পাখির আগমন ঘটে এখানে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রথম ধাপে 87 উপজেলায় নির্বাচন 10 মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি। নির্বাচনী কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ইসির। ভুল আসামি জাহালমকে আজই মুক্তি দিতে হাইকোর্টের নির্দেশ। তার বিরুদ্ধে দুদকের 26টি মামলা প্রত্যাহার। আরেকটি জজ মিয়া নাটক, মন্তব্য উচ্চ আদালতের। পরীক্ষা শুরুর পর ফাঁসের নামে এসএসসির প্রশ্ন ফেসবুকে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। পরীক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ, কঠোর অবস্থানের কথা জানালেন শিক্ষামন্ত্রী। খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। এবং নদী দখলকারীদের সংসদ নির্বাচনের অযোগ্য ঘোষণা করে হাইকোর্টের রায়। উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর কাল শুরু হচ্ছে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।